শতক বাড়ি ঢুকে বাবাকে খুঁজলো। বাবার সাথে কথা বলতে হবে শান্তিপূর্ণভাবে, ঠান্ডা মাথায়। নিশ্চয়ই তার কথা বুঝবে, তার অনুভূতিকে সম্মান করবে, আর বাবা তাকে জোর করবে না কোনো ব্যাপারে। সে জানে বাবাকে মৈত্রীর কথা বললে বাবা বেজার হবে না, বরং আরও খুশি হবে হয়তো। এখানে তারও একটু ভুল আছে। বাবা মা তাকে এর আগে অনেকবার বলেছে কোনো পছন্দ আছে কিনা, কিন্তু সে এড়িয়ে গেছে। মৈত্রীটাও ছোট ছিল, কিন্তু না, আর চুপ করে থাকা যাবে না। শবনমের কাছ থেকে জানতে পারলো আব্বা ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা জেগে। তাই সে মায়ের কাছে গেল কিচেনে। সুলতানা ব্লেন্ডারে আদা রসুন দিয়েছে। কাল ঈদ লাগবে, তারপর আকিব আসবে, কত আয়োজন বাকি। মেয়ে জামাই পুরনো তো কি হয়েছে, জামাইয়ের আদর কি কম পড়লে হবে? শতক এসে দেখলো তার মা কাজ করছে। সে মাকে টুকটাক কিছু কাজ করে দিল হাতে হাতে। আর কিভাবে কথা পারবে ভাবছে। সুলতানা ছেলের গতিবিধি পর্যবেক্ষণ করে বলল, কিছু বলবে? শতক মায়ের দিকে তাকালো, মাথা নাড়ল, মানে বলবে। সুলতানা বলল। তো বলো, আমি শুনছি। শতক বলল। আব্বা কিছু বলেছে তোমায়? সুলতানার কপালে ভাঁজ পড়ে। কি বলবে? আব্বা নাকি আমার বিয়ে কথার সাথে ঠিক করেছে। সুলতানার হাত থেমে গেল। শতক কি বলল? কথার সাথে শতকের বিয়ে? কই, শফি সাহেব কিছু বলেননি তো? কি বলছো? আমি তো কিছু জানি না, আমায় কেউ বলেনি তো। তোমায় কে বললো? শতক বুঝলো মা কিছু জানে না। আব্বা বড় আব্বাকে বলেছে সব, নানার সাথে কথা বলে সব ঠিক করবে। তা তোমার কি মত আছে? দেখো, বিয়ে তো করতেই হবে, বয়স পেরিয়ে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করাই ভালো। শতক কিছুক্ষণ চুপ থেকে বলল, বিয়ে করব না বলিনি তো, করব অবশ্যই, তবে কথা কেনা, ওকে বোনের মতো দেখি। সুলতানা হাসলো। কথাকে বোনের মতো দেখো আর মৈত্রীকে বউয়ের মতো দেখো, দ্যাটস নট ফেয়ার সান। শতক চমকে মায়ের দিকে তাকালো। কি বলল মা? মৈত্রী? সে ঘামতে লাগলো। মা? মা হই তোর? তোর সব ভাব ভঙ্গি আমার নখো দর্পণে, আর মৈত্রীর কথা জানতে পারবো না ভাবলি কি করে? শতক অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। এখন কি বলবে মাকে? যে জানোই যখন, তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে দিয়ে বাড়িতে আনো না। না, সে অতটা নির্লজ্জ নয়। সুলতানা ছেলেকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিছু বলছিস না যে? আমি কি মিথ্যা বলছি? শতক মাথা নেড়ে বলল। না, মিথ্যে বলনি। সুলতানা হাসলো, তারপর বলল, তো এখন কি করবি? বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করবি নাকি অন্য কিছু ভাবছিস? শতক এক পলক মায়ের দিকে তাকিয়ে মাথা নত করে বলল, আমি কথাকে বিয়ে করতে পারবো না। শুধু কথা কেন, মৈত্রী ছাড়া কাউকে নয়। সুলতানা সব মশলা বাটা ফ্রিজে রেখে হাত ধুয়ে আঁচলে মুছতে মুছতে বলল, দেখ বাবা, সব বাবা মাই চাই ছেলে খুশি থাকুক, ভালো থাকুক, আমরাও তার ব্যতিক্রম নই। তুই যে মৈত্রীকে চাস সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। ভেবেছিলাম এসে বলবি, কিন্তু না, ছেলে তো আমার বড় হয়ে গেছে। যাই হোক, মৈত্রীকে ছেলের বউ করতে আমার কোনো আপত্তি নেই, বরং ভালো হবে। সবাই ভাবে মৈত্রীকে আমি তেমন একটা পছন্দ করি না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। মৈত্রীকে আমার ভালো লাগে বেশ, সব দিক দিয়েই পারফেক্ট, সব কাজ জানে, বড়দের সম্মান করে, কোনো কাজে বললে কখনো না নেই তার, খুবই ইমোশনাল, তবে উচিত জবাব দিতে পারে মানুষকে। সবাই বলে মায়ের মতো হয়েছে, না, সে মতিউর ভাইয়ের মতো পুরোপুরি, ভীষণ জেদি ও ভালো মনের। থামলো সুলতানা। কিচেনের সবকিছু গুছিয়ে রাখতে রাখতে আবার বলল, মেয়েটা ভালো, একটু বেশি, কখনো কখনো একটু আধটু জেলাসি হয়। আমি কেন এমন না?
আমি কিন্তু বাবার বাড়িতে কোনো কাজ করতাম না, আরে পারতামই না। এই বাড়িতে এসে শিখেছি, ভাবি সব শিখিয়েছে তাকে। অথচ শবনম কিছুই পারে না। আর একটা কথা, কখনো কখনো মৈত্রেয়ীকে জ্বালাতে আমার বেশ লাগে। বলেই হাসলো। শতক মায়ের দিকে তাকিয়ে পলকহীন। সুলতানা বললেন, কি হয়েছে, বউ হয়ে এলেও জ্বালাবো কিন্তু। কিচ্ছু বলতে পারবি না, সবাই ভালো হলে জমে। বলেই খিলখিলিয়ে হেসে উঠল। শতক মেয়েকে এক হাতে ছড়িয়ে ধরে বলল। লাভ ইউ মা। সুলতানা হাসলো, কিছু বলল না। আব্বাকে একটু বুঝিয়ে বলো কেমন। সুলতানা বলল, আমি কেন বলবো, আমি ওসবে নেই, তোর কাজ তুই কর। শতক হেসে বলল, আমি জানি তুমি বলবে। আর আব্বা আমাকে না জানিয়ে কথা এগুলো কেন? এটা আব্বা একদম ঠিক করেনি। তুই কি করেছিস? তোর আব্বা কতবার বলেছে তোকে যে কোনো পছন্দ আছে কিনা? তুই তো হেয়ালি করে উড়িয়ে দিয়েছিস। এখন সব সামলা। মা। আর এই, একদম ম্যামে করিস না, ঘুমোবো আমি, যা। বলেই কিচেন থেকে বেরোতে নিলেই দেখে শবনম দাঁড়িয়ে। শতকও ঘাড় ঘুরিয়ে দেখল। শবনম গম্ভীর মুখে বলল, বাহ, মা ছেলে মিলে বউ ঠিক করে নিলে, তাও আবার মৈত্রীকে। আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? সুলতানা দুই হাত গুজে বলল, তোরা বাপ মেয়ে মিলে যে বিয়ে ঠিক করলি, আমাদের জানিয়েছিস? শবনম এবার শান্ত হলো, আমতা আমতা করে বলল, আমরা তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তাছাড়া তোমার ছেলে বিয়ের কথা উঠলেই না না করে, তাই আর কি এই বুদ্ধি দিল। আর ওই তো কথার কথা বললো আপাকে। শতক মনে মনে ভেঙচি কাটলো, ও এটা দুলা ভাইয়ের কাজ। আশুক ঈদে 12টা বাজিয়ে ছাড়বে, তার জীবন নিয়ে লুডো খেলা দেখে নেবে। সুলতানা বলল, আকিব বুদ্ধি দিয়েছে, সে যাই হোক, আমাকে বললে কি হতো? শবনম বলল, কিছুই না, তোমার ভাইয়ের মেয়ে, যদি ভাঞ্জি দাও, তাই বলিনি। আমার ছেলের বিয়েতে আমি ভাঙচি দেব? অবাক হয়ে বলল সুলতানা। শবনম হেসে বলল, আব্বা আগে নানার সাথে কথা বলতে চেয়েছে। তারা যদি নিজেদের মধ্যে বিয়ে দিতে না চায়, তখন তুমি মন খারাপ করতে পারো। তাই যদি স্বীকার হয়, তবেই তোমাকে বলবো ভাবছিলাম। আচ্ছা ভালো, তবে এখন আর কথা পারিস না। শতকের জন্য মৈত্রেয়ী ঠিক আছে। শবনম গম্ভীর হয়ে বলল। ওর জন্য বাবা আমায় মেরেছিল। শতক মুখ কুচকে বলল, তখন ছোট ছিল, আর ওর জন্য মার খাসনি তুই। ওটা একটা ছোট অ্যাক্সিডেন্ট ছিল, সেখানে না তোর ভুল ছিল আর না মৈত্রীর। শবনম বলল, মা দেখো, বিয়েই হয়নি, তার আগেই তোমার ছেলে বউয়ের হয়ে কথা বলছে। তবে যাই বলো, মৈত্রী এই বাড়ির বউ হলে ভালোই হবে। একটু প্রতিশোধ নেওয়া যেত। রায়বাঘিনী ননদিনী সব সময় ওর সাথে তুলনা করা হয় আমার। ও ওটা পারে, তুই কিছু পারিস না। শতক শবনমের মাথায় চাটি মেরে বলল, আমি বিয়ে করার পর তোর বাপের বাড়ি আসা বন্ধ। আর তুই মৈত্রীর ননদিনই না, ননশ্বাস হবি, বুঝলি মাথা মোটা? আর শোন, তোর জামাই একবার আসুক, ডালের পাতিলে চুবিয়ে মারবো, ষড়যন্ত্র করা বের করব। বলেই চলে গেল। শবনম বলল, মা, তোমার ছেলে বিয়ে হলে বউয়ের আঁচল ধরে থাকবে। আর একশোর বাচ্চা, শোন, আমার জামাইয়ের পিছনে লাগলে মৈত্রীর মাথায় একটাও চুল থাকবে না, বলে দিলাম। সুলতানা হতাশ হয়ে চলে গেল। মেয়েটা জামাই পাগলা, ছেলেটাও বউ পাগলই হবে। ছেলেটাও বউ পাগলাই হবে। আর সহস্র, সে তো এখনই বউ চাই চাই করে মিছিল বের করে। ঈদ ইসলাম ধর্মীয় অনুসারীদের জন্য একটি আনন্দময় দিন। ঈদ খুশির দিন। রমজানে দীর্ঘ 1 মাস রোজার পর আসে ঈদ উল ফিতর। এই ঈদকে ঘিরে সকল মানুষের অনুভূতি কাজ করে। ঈদকে ঘিরেই তো প্রতিটা মানুষের কত শত কেনাকাটা, ঘর থেকে দূরে থাকা মানুষের প্রিয় মানুষের টানে ঘরে ফেরার তাড়না। ঈদের দিন সকলেই প্রিয় মানবের সান্নিধ্য চায়। সেই প্রিয় মানব হতে পারে ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, যার টানে সে দূরে থাকতে পারে না।
একজন নিঃসঙ্গ মানুষ বোঝে ঈদের দিন বা যে কোনো বিশেষ দিনে আপন মানুষের জন্যে কতটা পরাণ পড়ে। আমরা আপন মানুষ ছাড়া বিশেষ দিন তো ছাড়ো একটা সাধারণ দিন কল্পনা করতে পারি না, অথচ তারা নিঃসঙ্গ অনাথ। মহান রাব্বুল আলামিন তাদের ধৈর্য দিন, তাদের নিঃসঙ্গতা দূর করুক, তাদের সর্বদা সুখে রাখুক। ঈদের দিন সকালবেলায় গৃহিণীদের রান্নার ধুম পড়ে, নানা ধরনের খাবার তারা বানায়। সেমাই, লাচ্ছা, সুজি, পায়েস, পোলাও, কোরমা, বিরিয়ানি ইত্যাদি পছন্দের খাবার তৈরি করে। লাচ্ছা, সেমাই, পায়েস, সুজি ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার আগে তৈরি করে রাখে। মাঠে যাওয়ার আগে বাড়ির পুরুষেরা মিষ্টি মুখ করে যায়। অর্ণব আর রবি কাল বিকেলেই চলে গেছে, বাড়িতেই ঈদ করবে তারা। খাদিজা বেগম লাচ্ছা সেমাই বানাচ্ছে ও মৈত্রী পায়েস রান্না করছে। মৈত্রীর হাতের পায়েস অসাধারণ, ছোট বড় সবাই খাবে, তাই বেশি করে রান্না করছে। মচকে যাওয়া পা নিয়েই হাঁটতে একটু কষ্ট হয় আর কোমরের ঘা শুকিয়েছে। খাদিজা বেগম একা একা এত সব রান্না করবে আর মৈত্রী বসে থাকবে? কখনো না। তার হাত পা নিষ্পিস করছিল কাজ করতে, তাই বসে পড়েছে। খাদিজা বকলেন, কিন্তু মতিউর রহমান তাকে থামিয়ে বলল, আমার আনবো, তুমি না করছো কেন? হ্যাঁ, মাঝারি সাইজের টুলে বসে আপনি পায়েসটা দেন। আপনার হাতের পায়েস ছাড়া ঈদ জমে? ব্যাস মৈত্রী শুরু করলো। আর্য তার পাশে বসে দেখছিল রান্না করা। খুশবু তাকে নিয়ে গোসল করিয়ে দিল, জামাও পরিয়ে দিল। এরপর মৈত্রীকে ডাক দিল আরুকে সাজিয়ে দিতে, মাঠে নিয়ে যাবে। মৈত্রী পায়েস রান্না শেষ করে আরুকে সাজিয়ে দিল, এরপর বেরিয়ে এলো। একটু পর ঘর থেকে বেরোলো মতিউর রহমান, তার কোলে আর্য ও খুশবু পিছনে। মৈত্রী ও খাদিজা তাদের দিকে তাকিয়ে। বাবা ছেলে একই পাঞ্জাবি, রংটা আলাদা, মাথার টুপিও সেম। মতিউর রহমানের ফিট শরীর, একদম পেটানো, মেদ নেই একটুও। খেটে খাওয়া শরীর কিনা। খুশবু তার চেয়ে একটু হালকা, এর মধ্যেই আরও শুকিয়েছে, বিয়ের গন্ধে হয়তো। খুশবু দেখতে এমনিতেই সুদর্শন, পাঞ্জাবিতে আরও বেশ লাগছে। আরও হাতকাটা প্রিন্সেস ড্রেস পরা, চুলেই একটা ঝুঁটি আর বিভিন্ন রঙের ছোট ছোট কাঁকড়া। মৈত্রী ও খাদিজার চোখ জুড়িয়ে গেল যেন। খাদিজা দুটো বাটিতে পায়েস বেড়ে রাখলো, একটু চুরো খেয়ে যাবেনি। মৈত্রী বলল, আচ্ছা ভাই, 1 মিনিট, আমি আসছি। বলেই নিচের রুমে গিয়ে মোবাইল ও কাজল আনলো। খুশবু তা দেখে বলল, এই মিঠু, খবরদার মহিলাদের মতো কাজল পড়তে বলবি না। কেন, কি সমস্যা? আমাকে কাজল দিলে হ্যাপি লাগবে। বলেই হাসতে হাসতে ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলে কাজল লাগিয়ে ভাই ও বাবার কানের পিঠে লাগিয়ে আরুর কপালের সাইডে বড় করে নজর টিকা দিল। মতিউর রহমান হেসে ফেলল। এমনি দিলাম আব্বা, তোমাদের একসাথে খুব ভালো লাগছে। একসাথে দাঁড়াও তো, কয়েকটা ছবি তুলি ফোনে। মতিউর রহমান দাঁড়ান খুশবুর কাঁধে এক হাত রেখে, অপর হাতে আর্য কোলে। কয়েকটা ছবি ওঠার পরে মতিউর রহমান বলল, আমা আসেন, সবাই মিলে উঠি। খাদিজা আসো। খাদিজা হেসে বলল। আপনারা ওঠেন, আমার পুরান কাপড় গোসলই করিনি। মতিউর রহমান হেসে বলল, কাপড় পুরান তো কি হয়েছে? আসো তো, সবাই একসাথে কয়েকটা ছবি উঠি, স্মৃতি হিসেবে থাকবো। ছেলের বউরে দেখতে হবে না? হ্যাঁ, খুশবু লজ্জা পেল। পুরো পরিবার কয়েকটি সেলফি উঠল। এরই মধ্যে বাড়ির গেট দিয়ে ঢুকলো শতক সহস্র আয়াত, হাবিবুর, সফিউর ও হুমাইরা। সহস্র বলল, বড়াব্বা, মোবাইল রাখতে ওভাবেই দাঁড়াও, আমার ক্যামেরা নিছি সাথে, তুলে দিচ্ছি। সবাই মিলে অনেকগুলো ছবি উঠল। হাবিবুর, সফিউর, মতিউর রহমান 3 ভাই উঠল, কখনো আরও তাদের কোলে। বস আয়াত সহস্র শতক খুশবু উঠল, তাদেরটা মৈত্রী তুলে দিল। সব ছেলে একসাথে উঠল, সবার পরনে একই ডিজাইনের পাঞ্জাবি, শুধু রং ভিন্ন। এমন অনেক ছবি ক্যাপচার হলো স্মৃতির পাতায়। ছবি তোলার শেষে মতিউর রহমান সবাইকে সালামি দিল। সফি ও হাবিবও হাত পাতল সালামির জন্য। মতিউর রহমান হেসে তাদেরও দিল। সবাই দিল বাচ্চাদের সালামি। খুশবু দিল সবাইকে 50 টাকা করে, শতক 100 করে। হুমা সহস্রের থেকে সালামি চাইলে বলে, আমি বাচ্চা মানুষ, আমার থেকে সালামি চাস?
লজ্জা করে না? মৈত্রী পাশ থেকে বলল, আমি হুমাকে সালামি দিয়েছি, আর তুমি আমাকে দিবা না? বাহানা বাদ দাও, টাকা দাও। আর শোনো, তুমি বাচ্চা না, তবে কয়েকদিন পরে বাচ্চার বাপ হলেও হতে পারো। সহস্র ফিসফিস করে বলল যেন বড়রা না শোনে। তার জন্য তো আগে বিয়ে করা লাগবো, তাই না? তাই আগে বউ খুঁজে দে, তারপর টাকা পাবি। শতক সহস্রের পিঠ চাপড়ে বলল, তোর বউ আবার খুঁজতে হবে নাকি? ছোটবেলায় শাপলা বাগলির জন্য তুই পাগল ছিলি, তাই বাবা তখন ওর সাথে তোর বিয়ে দিয়েছে, বুঝলি ভাই? এখন ওদের পাওনা দিয়ে দে, মাঠে যেতে হবে, সময় কম। সহস্র কাদো কাদো হয়ে বিয়ে দিল। তালুকদার বাড়িতে ঈদের দিনে হইচই। শান্তর বাদরামিতে পরিবেশ হইচই রকমের, তবে কেউ বিরক্ত নয়। ওর বাদরামি সকলে পছন্দ করে, মনে হয় বাড়িতে জান আছে। শান্ত না থাকলে বাড়ি নীরব। নীরব পাজামা পাঞ্জাবি পরে বোন, ভাই ও মাকে সালামি দিল 500 টাকা করে। শান্ত সেই খুশি। ঝন্টু তালুকদারও দিল সকলকে। ঝর্ণা নীরবকে বলল, ভাই আয়নায় দেখ তোমার পাঞ্জাবিতে কতটা ভালো লাগছে, অথচ তুমি সারাদিন কি পরে থাকো? ছেঁড়া ফাটা প্যান্ট। নীরব বোনের গাল টিপে বলল, ছেঁড়া নয়, ফেয়ারা, ওটা স্টাইল, বুঝলি? সবাই পরে। শান্ত বলল, এই যে ফরাপু, মাহিদ ভাই ফোন করেছিল। ঝর্ণা ভ্রু নাচিয়ে বলল। কেন? শান্ত 32 পাটি দাঁত বের করে হেসে বলল, আরে দুলা ভাই আমার, আমি একমাত্র সারা, তার পকেট ফাঁকা করার পুরো হক আছে আমার। বেলা 11:30। পরিবেশটা শীতল, যদিও রোদ ঝলমল করছে চারিপাশে। বাতাস বইছে দক্ষিণা পানে, বিভিন্ন পাখি উড়ে যাচ্ছে আকাশ পানে, সারি সারি দল বেঁধে। তারই কলতান ভেসে যাচ্ছে। মাঠে গরু ছাগল হাম্বা হাম্বা ম্যাঁ ম্যাঁ করছে। হয়তো রোদের তাপে অসহনীয় হয়ে গেছে। কেউ কেউ নিজের গরুগুলা মাঠের পাশের গাছের বাগানে বেঁধে অন্যের গরু ছাগলও বাঁধার জন্যে টানছে, কিন্তু ওরা আসছে না, হয়তো মালিক অচেনা বলে। শুকনো পুকুরে হাঁটু পর্যন্ত কাদাতে বাচ্চা জোয়ান বুড়োরা নেমে মাছ ধরছে। ঈদে বেড়াতে আসা কিছু শহুরে মানুষ সেগুলো দেখছে। শহুরে লোকেদের কাছে এই কাদাতে নামা অসম্ভব হয়তো, অথচ গ্রামের লোকজন বিনা দ্বিধায় কাদাতে হাতড়ে মাছ ধরছে, শিং, ছাইতান, পুঁটি, শৈল ইত্যাদি। কেউ কেউ শিঙের কাঁটা খেয়েও উঠছে না, মাছ ধরার আনন্দ থেকে বঞ্চিত হবে বলে। পুরো পুকুরের শোরগোল। মাছ ধরা একটা অন্য রকম নেশা। একটা ছোট পুঁটি মাছ ধরার আনন্দ আর বাজার থেকে বড় বড় রুই মাছ কিনে আনলেও হয়তো সেই মজা আনন্দ পাওয়া যায় না। মতিউর রহমান, হাবিবুর ও আয়াত নেমেছে পুকুরে মাছ ধরতে। পুকুরের অর্ধেক ভাগ তাদের, বাকি অর্ধেক আরো অনেকের। শত কারু ঘাটের কাছের পাশে দাঁড়িয়ে। সহস্র ও হুমা মাছের গামলা নিয়ে ছুটছে যেই মাছ ধরছে। সহস্র বলল, বড়ব্বা, আমিও নামি না। আমি নামলে এই গামলা পুরা হইতে আধা ঘন্টাও লাগবো না। মতিউর রহমান হেসে বলল, ছোট আব্বা গতবার সিংহের কাটা খাইয়া কি কাণ্ড বাঁধালেন মনে নাই? হ্যাঁ। আয়াত, হুমা ও হাবিব হেসে উঠল জোরে। আয়াত বলল, ঠিক বলেছ বড়াব্বা, একটা সিংহের কাটা খাইয়া পুরা গাম মাথায় তুলছিল। আমি জান থাকতে আর পাগায় নামবো না, মারে আব্বারে। শেষের কথাটা সহস্রের মতো ন্যাকা ভঙ্গিতে বলল। শুধু কি তাই, ভয়ে অজ্ঞান হয়ে চিটপটাং বরব্বার কোলে করে নিয়ে গেছিল। মেজপ্পা তো বকতে বকতে মুখে ফেনা তুলে ফেলছিল, তবে মেজপ্পা কিন্তু সেই রকম কাজ করছে, অজ্ঞান হাজার ভাইকে এক চড়ে জ্ঞান ফিরাইছে। হুমা বলল, বলেই হাসতে লাগলো। এবার শতক আরও হেসে ফেলল জোরে। আরও হেসে মুখ ভেঙচে বলল, হাজার ভাই। সহস্র রেগে পুকুরের থেকে কাদা হাতে তুলে আয়াতের দিকে ঢিল ছুঁড়ে মারল। কাদা আয়াতের মুখে মাথায় মেখে গেল। এক থাবা কাদা হুমার মাথায় ফেলল। শতকের দিকে মারল এক থাবা। কিন্তু শতক আগেই সতর্কতা অবলম্বন করে বেঁচে গেল। আয়াত উঠে এসে সহস্রকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে পড়ল। মাছ মারা এখন গড়াগড়ি খেয়ে।
সবাই হাসলো। গ্রামের সকলেও কদিনের অতিথিও দেখলো তাদের ভালোবাসাময় খুনসুটি। আজকাল তো দেখাই যায় না এমন মেলবন্ধন। ঈদের দ্বিতীয় দিন, ঈদের দিন পার হয়ে গেলেও ঈদের আমেজ শেষ হয়ে যায়নি। কেউ হয়তো মেহমান হয়ে কারো বাড়িতে অথবা মেহমান হয়ে কেউ না কেউ বাড়িতে এসেছে। দুপুরের দিকে শবনমের মামারা এসেছে। শবনমের মায়েরা দুই ভাই এক বোন। সুলতানা মেজো, তার দুই ভাই সুলতানা মির্জা ও সোলাইমান মির্জা। সুলতান সবার বড়, তার স্ত্রী কণিকা ও দুই মেয়ে কথা ও কবিতা। সুলতান আবার সফিউরের ক্লাসমেট বন্ধু। সুলতান মির্জা ব্যবসায়ী আর সোলাইমান কলেজের অধ্যক্ষ। তার এক ছেলে সাহিত্য, এক মেয়ের স্বপ্ন। তারা বেশ স্বনামধন্য বিত্তশালী পরিবার। তারা সকলেই এসেছে, হুট করে আসেনি। মতিউর রহমান কল করেছিলেন। শতকার কথার সম্বন্ধ নিয়েও কিছু আলাপ হয়েছে, তাই এসেছে সকলে। সুলতান মির্জা আপাতমস্তক গম্ভীর মানব। মতিউর রহমানের ব্যবহার, কথাবার্তা, আচরণ তার পছন্দ। মতিউর রহমানের আচরণের ন্যায় নিষ্ঠায় মুগ্ধ হয়েই বোনের বিয়ে এই সফিউর নামক জোকারের সাথে দিয়েছে। সফিউর তার কাছে পুরাই দুষ্টু গরু, যার মাথায় শয়তানি বুদ্ধি। সফিউর কল করলে সে মুখের উপর মানা করে দিত, কিন্তু মতিউর ভাই সুলতান মির্জার বাবা আসেনি। সবাই সোফায় বসে আছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ অনেক আগেই। সুলতান মির্জার সামনেই বসে মতিউর রহমান। সফিউর ভাইয়ের পাশে দাঁড়িয়ে বসার সাহস হচ্ছে না। এই ব্যাডা সুলতান তার চোম শত্রু। তার উপর সুলতানা কি বলল, তার মাথা ঘুরছে। তার নিজের ছেলে এভাবে বাজ দিবে জানলে কখনো বিয়ের কথা মাথায় আনতো না। সব দোষ জামাইয়ের। দেখ কি সুন্দর বসে আছে সোলাইমানের পাশে। এখন ভাইকে কিভাবে বলবে? সবার সামনে চর না খেতে হয়। হাবিব বসে ভাইয়ের পাশে। আকিব বেশ খুশি মনের কথা বলছে মামা শ্বশুরের সাথে। শবনম রুমে বসে শতককে ফোন করছে। এই শতক দুপুর থেকে নেই, বন্ধুদের সাথে বেরিয়েছে, ফোনও ধরছে না। কথা ও কবিতা মায়ের কাছে বসে। দুজনেই শকড। কথা আর শতকের বিয়ের ব্যাপারে কথা হচ্ছে। কবিতার মেঝেতে গড়াগড়ি খেয়ে কাঁদতে মন চাইছে। আরে যাকে জামাই হিসেবে স্বপ্ন দেখেছে সে হবে দুলাভাই? ধ্যাত, তার কপালটাই ফোটা। সাহিত্য আয়াতের সমবয়সী, আবার বন্ধু। তাছাড়া দুজন একই ভার্সিটিতে পড়ে, শুধু ডিপার্টমেন্ট আলাদা। আয়াত সহস্র ও সাহিত্য ঘুরতে বেরিয়েছে। স্বপ্ন ছোট ক্লাস 3-তে আকিবের কোলে বসে। ড্রয়িং রুমের নীরবতা ভেঙে সুলতানা মির্জা বললেন, মতিউর ভাই, আপনাকে আমি বড় ভাই মানি। আপনার জায়গায় ওই বদমাইশটা ফোন করলে মুখের উপর মানা করে দিতাম। সফিউর রহমানের মুখে মনে হয় কেউ জামা ঘষে দিল। শালা দেখে নিব তোকে। ভার্সিটির কথা মনে নেই? মতিউর হাসলো। সুলতান মির্জা গলা পরিষ্কার করে বলা শুরু করলেন, সে যাই হোক, প্রস্তাবটা মন্দ নয়। শতক ঘরের ছেলে, সব দিকেই ভালো। যে কোনো ভদ্রলোক মেয়ে দিতে প্রস্তুত। বাপের মতো হয়নি বড় ছেলেটা, তবে ছোটটা বাবার মতোই। আমার মেয়ে কথার জন্য শতক ভালো পাত্র বটে, তবে আমার কিছু শর্ত আছে। আসলে শুধু আমার না, বাবারও। কথা বাবার বেশ আদরের তো। বলেই থামলো। মতিউর রহমান চিন্তায় পড়ল। শর্ত? কেমন শর্ত দেবে সুলতান? সফিউর রহমান মনে মনে মির্জা গোষ্ঠীর পিনটি চটকালেন। সব গাধার দল, তোদের শর্ত মানতে নিকুচি করেছে। এখনই মানা কর না শালা। মতিউর রহমান বললেন, সুলতান সাহেব, মেয়ে আপনার, সিদ্ধান্ত আপনাদের। আমরা শুধু প্রস্তাব রাখছি। আপনাদের মন মতো হলে এগিয়ে যাইবেন, না হলে না। কোনো রকম জোর জবরদস্তি দেয়নি তো। আমরাই। আপনি নির্দ্বিধায় বলতে পারেন শর্ত। সুলতান মির্জা হাসলো। এই কারণেই মতিউর রহমানকে পছন্দ তার। আসলে আপনারা জানেন তো, কথা সলিমুল্লাহ মেডিকেলে পড়েছে, শেষ বছর, এরপর ইন্টার্ন। আর শতক এখানে। আবার ভাববেন না ঘর জামাইয়ের প্রস্তাব দিচ্ছি। আমি বলছি শতক এখানে একটা স্কুলের মাস্টারি করছে। এটা ভালো কাজ, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু ও আরও বেটার কিছু ডিজার্ভ করে। ঢাকায় আরও ভালো চাকরি পাবে। তাই আমি চাই বিয়ের পর শতক ঢাকায় সেটেলড হোক। মতিউর রহমান মুখটা গম্ভীর হয়ে গেল।
সে জানে এই প্রস্তাব শতক কখনো মেনে নেবে না। সে সুলতানার দিকে তাকালো। সুলতানার মুখে হাসি নেই, হয়তো সেও চায় না ছেলে দূরে যাক। মতিউর রহমান বললেন, একজন বাবা হিসেবে আপনার মতামতের গুরুত্ব অপরিসীম, তবে আমাদেরও ভাবতে হবে। মেজো আব্বা মনে হয় না মানবে। আমরা তার সাথে কথা বলে দেখব। সুলতানা চুপ থাকলো না। ভাই তুই যেমন চাস মেয়ে কাছে থাকুক, আমরাও চাই আমাদের ছেলে আমাদের সাথে থাকুক। আমার ছেলে চাইলে ঢাকায় ভালো ভালো চাকরি করে ওখানে সেটেলড হতে পারতো, কিন্তু সে করেনি। কারণ হয়তো সে পরিবারের থেকে দূরে থাকতে চায় না, তার জন্মস্থানের মায়া। আর আমি বা শবনমের বাবাও চায় না ছেলে দূরে থাকুক। আমাদের কারি টাকার দরকার নেই, যা আছে এতেই আমরা বেশ চলি। তাই আমাদের পক্ষে সম্ভব না, ছেলেকে দূরে রাখতে পারবো না। আর শবনমের আব্বা আমাকে কথাও শতকের বিষয় বলেনি। বলেই থামলেন। ভাই আবার তার কথায় কষ্ট না পায়। সুলতানা মির্জা হাসলো। তোদের সিদ্ধান্ত তোরা নিবি, ছেলে তোদের, আমি আমার মত দিয়েছি, এরপর তোদের ব্যাপার। বলে হাই তুলে সফিউরের দিকে তাকালো। তারও মত নেই এই প্রস্তাবে। কোথায় শতক আর কোথায় তার মেয়ে? তার মেয়ের সাথে তো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারই মানায়, আর মেয়েটা যথেষ্ট রূপবতী। সেখানে শতক তেমন কিছু না। এখানে তো শুধু বোনের জন্য আসা, সরাসরি নাকচ করলে বোনের উপর না প্রভাব ফেলে। মতিউর রহমান কি বলবেন ভেবে পাচ্ছেন না। আকিব চুপচাপ আছে। বুদ্ধিটা যে তারই। এরই মধ্যে শতক এলো হন্তদন্ত হয়ে। বাবারা এভাবে আসবে ভাবতে পারেননি। ঈদের দিন কোনো ঝামেলা না হয় তাই বাবাকে বলেনি। আজ রাতেই শান্তভাবে বলবে ভেবেছিল, কিন্তু তার আগেই যে এসব হবে ঘুণাক্ষরেও টের পায়নি। আচ্ছা, মা কি সব সামলাতে পেরেছে? জল কত দূর গড়ালো? সে ড্রয়িং রুমে প্রবেশ করলো। দেখলো সব শান্ত, কেউ কিছু বলছে না। সে মামাদের সালাম দিল। ভালো আছেন মামা? ভালো আছি, তুমি কেমন আছো? শতক মাথা নাড়ায়, আর কি বলবে ভেবে পাচ্ছে না। মতিউর রহমান শতককে ডেকে হাবিবতার মাঝখানে বসালো। তারপর বলল, মেজো আব্বা, শফির কথায় আপনার আর কথা আমার বিয়ের প্রস্তাব পাঠাইছিলাম আপনার নানার কাছে। আমরা সেই বিষয়ে কথা বলছিলাম, সুলতান সাহেবের অমত নেই। থামলো মতিউর রহমান। শতকের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ঘটনা এত দূর গড়িয়েছে, এখন কিভাবে সামাল দেবে? মায়ের দিকে তাকায় সে, সুলতানাও ওর দিকে তাকিয়ে। মতিউর রহমান আবার বলতে শুরু করলো, তবে আপনার মামা কিছু শর্ত দিয়েছে। তিনি চান আপনি বিয়ের পর ঢাকায় স্থায়ী হন, গরজামাই না, আপনার ঠিকানা করে তোলে। এখন আপনি আপনার সিদ্ধান্ত জানান। শতক বড় আব্বার দিকে তাকালো। কি বলল? সে কি ঠিক শুনছে? তবে সে খুশিই হয়েছে। অন্তত না করার জন্য কোনো ওয়ে খুঁজে পাওয়া যাচ্ছে। সে শান্ত হয়ে মাথায় মামার দিকে তাকিয়ে বলল, মামা আমি খুবই দুঃখিত। আমি জানতাম না যে আব্বা আমার আর কথার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। কথা আমার কাছে শব্দমের মতোই, আমি জানলে আগেই মানা করে দিতাম। সে যাই হোক, আমি চাইলে ঢাকায় বা অন্য কোথাও ভালো বেতনের চাকরি পেতাম, কিন্তু আমি চাইনি। আমি এখানেই থাকতে চাই। ভার্সিটি লাইফটুকু আমি পরিবার ছাড়া কিভাবে কাটিয়েছি আমি জানি। আমি আমার পরিবার ছাড়া থাকতে পারবো না কখনো। আর সবচেয়ে বড় কথা হলো এই বিয়ের বিষয়ে আর যেন কথা না হয়। শতক একবার ভাবলো এই ফাঁকে বড় আব্বার কাছে মৈত্রীর হাতটা চাইবে, কিন্তু পরে ভাবলো না থাক, মামারা অপমানিত বোধ করতে পারে। আর তাছাড়া এখন এইসব কথা বললে বড় আব্বাও নারাজ হতে পারে। মতিউর রহমান সফিউরের দিকে তাকালো। গাধাটাকে একটা থাপ্পড় মেরে দিতে মন চাইছে। হতচ্ছাড়া ছেলের বিয়ে দিবি, মেয়ে পছন্দ করেছিস ঠিক আছে, কিন্তু ছেলের মতো নিবি না? এখন যদি সুলতান সাহেব শর্ত না দিতেন, সরাসরি রাজি হতো, তাহলে কেমন হতো? না, শফিকে কিছু শোনাতে হবে। কথা স্বস্তির নিঃশ্বাস নিল। যাক বাবা, বাঁচা গেল। শতক ভাই আর সে কেমনে কি হতো? কবিতা খুশি হতে গিয়েও হতে পারল না। এখন কি আর তার সাথে শতক ব্রোর কিছু হওয়া সম্ভব? বড় বোনের সাথে বিয়ের কথা উঠেছিল, আবার বাবার শর্তও মানবে না। ধ্যাত, তার আর ধ্যাত।
তার আর শতব্রর কোনোভাবেই পসিবিলিটি নেই। নতুন ক্রাশ খোঁজা লাগবে। তালুকদার বাড়িতে বিয়ের ঝুম পড়েছে। বাড়িতে মেহমানদের আনাগোনা একটু বেশি। বাবা, ভাই, চাচা, মা, খালা সকলেই নানান কাজে ব্যস্ত। কাল দিন বাদে বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ঝন্টু মিয়ার একটাই কথা, আমার একমাত্র আদরের মেয়ের বিয়ে যত টাকা লাগে লাগুক, কোনো কিছু কমতি যেন না হয়। সব ঠিকঠাক হওয়া চাই। ঝর্ণার নানা বাড়ি, দাদা বাড়ির সকল মানুষের উপস্থিতিতে বাড়ির পরিবেশ একদম জাতা। একটু নীরবতা নেই। নীরব চিল্লাচিল্লি করছে সবাইকে বাড়িতে সব কাজ ঠিকঠাক করতে, বাড়ি সাজাতে। ঝর্ণা নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে। কাজিনদের সাথে তার তেমন ভাব নেই। সে একটু বোকা, কোনো জোকস বললে বুঝতে দেরি করে, আড্ডা দিতে পারে না, প্রশ্ন করে বেশি, ইত্যাদি ইত্যাদি কারণে তাকে আড্ডাই নেয় না। একটু স্পেস রেখে চলে। ঝর্ণার প্রথমে খারাপ লাগলেও এখন সয়ে গেছে। সে একাই ভালো। তার ভাইয়েরা তার বোকামি ভালোবাসে, তার সাথে আড্ডা দেয়। ঝর্ণা হাসলো। মাহিদের কথা মনে পড়ল। আচ্ছা, সে এখন কি করছে? পড়ছে মনে হয়। সেদিনের পরে অনেকবার কথা হয়েছে ফোনে। যতবার জিজ্ঞেস করেছে কি করছেন, তার একটাই জবাব, পড়ছি। ঝর্ণা মাহিদের কথা ভাবতে ভাবতে মুচকি মুচকি হাসতে লাগলো। ঝর্ণার কেমন যেন অদ্ভুত রকমের ফিল হচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আবার ঘেমে যাচ্ছে। কখনো অসহ্য গরম লাগছে তো কখনো ঠান্ডা। কী সব হাবিজাবি চিন্তায় মাথা ভো ভো করছে। কিছু খেতে পারছে না। পছন্দের খাবার এক দুই লোকমা খেলে স্বাদ পাচ্ছে না, খেতে ইচ্ছে করছে না। জ্বর জ্বর ফিল হচ্ছে। আচ্ছা, সে কি মরে যাচ্ছে ক্রমশ? ঘড়িতে সকাল 11টা বাজে। নিত্যদিনের তুলনায় বাজারের ভিড় চোখে পড়ার মতো। যেমন গাড়ি ঘোড়া তেমনি জনগণ। গাড়ি ভাড়াও ডাবল। ঈদের মৌসুম চলছে কিনা, কথা, কবিতা ও স্বপ্ন এসেছে বাজারে টুকটাক কিছু শপিং করতে। কাল বাড়িতে বিয়ে বলে কথা। কথার ছোট চাচা চাচি ও সাহিত্য চলে গেছে বাড়ি। সুলতান ও কণিকা রয়ে গেছে। বিয়ের পরদিন যাবে সবাই। কথা বকবক করছে ও স্বপ্নকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। স্বপ্ন প্রথমবার গ্রামে এলো। কিছু চিনেই না, জানবে কিভাবে? হাঁটতে হাঁটতে ওরা দেখলো সামনের রাস্তায় কিছু একটা ঘটেছে। চিল্লাচিল্লি শোনা যাচ্ছে, মানুষের ভিড়। ওরা একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো। কথা উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। তখনই ভিড়ের মাঝে একটা অল্প পরিচিত মুখ দেখতে পেল। কথার চোখ বড় হয়ে গেল। কবিতা বোনের হাবভাব দেখে বলল, সিস, হোয়াট হ্যাপেন্ড? তুমি মটকা মেরে গেলে কেন? স্বপ্ন অবুঝ মনে প্রশ্ন করলো। কবিতা ধমক দিল, তো প্যাকানি অফ কর। আর সিস, তুমি বলো। স্বপ্নের মনে আরেকটি প্রশ্ন উদয় হয়, এই প্যাকানি কি? কিন্তু জিজ্ঞেস করার সাহস হলো না। কবিতা আপুর মাথা গরম, কথা কিছু বলল না। সে রোবটের মতো এগিয়ে গেল ঘটনাস্থলে। দেখলো একটা বাইক উল্টে পড়ে আছে। পাশেই অটো রিকশা দাঁড়ানো, যার গ্লাস সব ভাঙা। স্বল্প পরিচিত মানবটি একটি লোকের কলার ধরে একটা ঘুষি মেরে দিল। অপর প্রান্তের লোকটিও থেমে নেই। সেও চেষ্টা করছে পাল্টা জবাব দেওয়ার, কিন্তু বিশাল দেহের শক্তিশালী ব্যক্তির সাথে পেরে উঠছে না। আশেপাশে লোক থামানোর চেষ্টা করছে, পারছে না। কথা অবাক হয়ে দেখছে। ফার্স্ট টাইম সরাসরি মারামারি দেখছে। তার হাত পা কাঁপতে লাগলো। পরিচিত লোকটির কপাল থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আরও কি কোথাও লেগেছে? তার বুকটা হঠাৎ ভারী হতে লাগলো। সে এগিয়ে গেল আরও। ঘটনাস্থলে সব পুরুষ মানুষ, সে একাই মেয়ে। কবিতা ও স্বপ্নটা হয়তো পিছনে। সে অস্বস্তি নিয়ে এগিয়ে গেল। তাকে দেখে কেউ কেউ পাকা নজরে দেখছে। সে তোয়াক্কা না করে পরিচিত লোকটার পিছনে দাঁড়িয়ে তার হাত টেনে ধরে বলল, কি করছেন? মারামারি বাদ দিন, চলুন। আপনি আহত। কথার কণ্ঠনালী কাঁপল বোধ হয়। ঝামেলার মাঝে সবাই একটা মেয়েকে দেখে অবাক। অবাক স্বয়ং লোকটিও। লোকটি ধমকানোর মাঝে নিজের হাতে টান পড়ায় ও কোমল নারী কণ্ঠ শুনে তড়িৎ ফিরে তাকালো। তাকাতেই অবাকের শেষ পর্যায়ে সে প্রায় ধমকের স্বরে বলল, আপনি এইখানে কি করতেছেন? যান, এখনই বের হন এই বাড়ি থেকে।
কথা ছাড়ল না হাত, না ধমকে ভয় পেল। সে তো ক্ষত দেখতে ব্যস্ত। লোকটির কনুই ও হাতের বিভিন্ন জায়গায় ছিলে রক্ত পড়ছে। ভালোই লেগেছে হয়তো। আশ্চর্য, লোকটি ব্যথা পাচ্ছে না নাকি? অথচ কথার খারাপ লাগছে। সে এবার কাঁপা কাঁপা গলায় বলল, যাবই তো, আপনিও চলুন। রক্ত ঝরছে তো, প্লিজ চলুন নীরব। নীরব এইটুকুন পুচকে মেয়েটাকে নাম ধরে ডাকতে দেখে মুখ কুঁচকে ফেলল। সে এসেছিল বোনের জন্যে কিছু জিনিস কিনতে। তন্মধ্যে একটি অটোওয়ালা রং সাইড থেকে এসে বাইকে মেরে দেয়। বাইকটা গেছে মনে হয়, তার নিজেরও লেগেছে। সব মিলিয়ে রাগ মাথা চারা দিয়ে উঠেছে। এই ব্যাটা অটোওয়ালাকে কয়েকটি দিয়েছেও, কিন্তু লোকটা নিজের দোষ মানতে নারাজ। উপরন্তু গলাবাজি করছে। ভাবা যায় নীরবের সাথে গলাবাজি? হয়তো তাকে চেনে না, অন্য গ্রামের, নইলে এতক্ষণে পা ধরে বসে থাকতো। ভাবনার মাঝেই পুনরায় হাতে টান পড়ল। ইস, হাতটা চলছে। তাড়াতাড়ি চলুন না। আশ্চর্য তো, মেয়েটা এমনভাবে বলছে যেন সে তার জামাই লাগে। আরে চেনেই তো না তেমন সেই মেয়েটাকে, নামটাও মনে নেই। ঠেকপাল, আশেপাশের লোকজন কেমন তেজরা নজরে দেখছে, না জানি কি ভাবছে। আপনি যান, আমি পরে যাব ঝামেলা মিটাইয়া। এখানে সব পুরুষ, আপনারে মানাইতেছে না। মেয়েটি তবুও নড়ল না, যেন আঁটো বেঁধে এসেছে নিয়েই যাবে। আপনি আহত, চলুন বলছি। আরিফ বাস ধমকের সুরে বলল না। আরে এই মেয়ে তো মহাধরিবাজ। আহত সে, অথচ মুখ দেখে মনে হচ্ছে ব্যথা সেই পেয়েছে। নীরব হতাশ হলো, মাথাটা ভন ভন করছে। যাওয়া যাক। আশেপাশে তাকিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। সাথে অটোওয়ালাকে চোখ রাঙাতে ভুলল না। কথা খুশি হলো, নীরবের পিছু পিছু সেও চলল। এসব দূর থেকে দেখে কবিতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ঝামেলা দেখলে জ্বর চলে আসা তার মন খোদ ঝামেলার মধ্যে ঢুকে ঝামেলা বের করে ঝামেলার পিছু চলছে। সে স্বপ্নকে কোলে নিয়ে বলল, মিনিসিস, লেটস গো। আই থিঙ্ক সামথিং ইজ সামথিং। স্বপ্ন ফ্যালফ্যাল করে তাকিয়ে সে কিছুই বোঝেনি। কথা বুঝলো না নীরব কোথায় যাচ্ছে। সে বলল, কোথায় যাচ্ছেন? একটা ফার্মেসিতে চলুন। নীরব হাঁটা থামিয়ে পিছনে ঘুরে দাঁড়ালো। সামনের কথা হকচকিত দাঁড়িয়ে। মিনি সাইজের একটা মেয়ে তাকে হুকুম করছে। আপনার সাহস দেখা আমি আশ্চর্য হইতাছি, আপনি আমারে হুকুম দেন? কথা আমতা আমতা করলো। সে কখন হুকুম দিল? সে মিনবিন করে বলল, আমি হুকুম দিইনি তো। আপনার ব্লাড লস হচ্ছে, তাড়াতাড়ি বন্ধ করতে হবে তাই। আমার বাইক ওইখানে পইরা আছে। আগে দোকানে যাব, চাচাকে পাঠাইয়া বাইক গ্যারেজে নিব, তারপর ডাক্তার দেখাইব। বুঝাইতে পারছি? আপনি যান এখন। না না, আমি থাকি। আর আপনার চাচাকে ফোন করে বললেই তো হয়, সে নিয়ে যাবে বাইক। আপনি আমার সাথে ফার্মেসিতে চলুন প্লিজ। নীরবের চোখ ছোট ছোট হয়ে এলো। এই মেয়েটা একটু বেশিই করছে না? তবে সেও ভেবে দেখলো কথাটা মন্দ নয়। শরীর ব্যথা করছে প্রচুর। আপনার ফোনটা দিন আর চলুন। কথা ফোনটা দিল। নীরব ফোন নিয়ে চাচাকে কল করে সব বলল। তারপর একটা ওষুধের দোকানে বসলো। দোকানদার তার চেনা, তাকে দেখে উঠে এসে কিছু বলবে এর পূর্বে কথা লোকটিকে বলল, ফার্স্ট এড বক্সটা দিন তাড়াতাড়ি, আর একটা ব্যথানাশক ইঞ্জেকশনও দিবেন। লোকটিরও নীরবের মুখ হা হয়ে গেল। সে দিল বক্সটা। কথা সেটা নিয়ে নীরবকে টুলে বসিয়ে তুলোয় স্যাভলন ভরিয়ে রক্ত পরিষ্কার করে দিল। জলনিতে নীরব মুখটা সরিয়ে নিতে চাইলে কথা অন্য হাত দিয়ে তার চিবুক ধরে কপালে ফু দিল। এরপর সুন্দর করে ড্রেসিং করে দিল। পা ও হাতের জখমেও ড্রেসিং করে দিল। পুরোটা সময় নীরব নীরবতা পালন করে কথার কাণ্ড কারখানা দেখলো মনোযোগ দিয়ে। মেয়েটি তার জন্যে উদ্বিগ্ন বেশ। আচ্ছা কেন? তারা একে অপরকে চেনেও না। তবে মেয়েটি দেখতে মাশাআল্লাহ, কাজল দেওয়া টানা টানা চোখ, সরু নাক, দাগবিহীন কপালদ্বয় আর ওষ্ঠাধর, খানিকটা মোটা তবে গোলাপি বর্ণের। না, এটা কোনো প্রসাধনীর ছাপ নয়, কৃত্রিম। আচ্ছা সে একটু বেশি গভীরে যাচ্ছে না? সে কথার দিকে তাকালো। দোকানদারের থেকে কিছু নিয়ে সিরিঞ্জে ভরছে।
হাই খোদা, তাকে ইনজেকশন দিবে নাকি? সে দাঁড়িয়ে পড়ল। কবিতা পাশেই দাঁড়িয়ে তাকে এই গুন্ডা লোকটা বা তার বোন কেউ খেয়ালই করেনি। নীরবকে উঠতে দেখে সে বলল, আরে আপনি উঠছেন কেন? কথা বোনের কথা শুনে এদিকে ফিরল। নীরবকে উঠতে দেখে বলল, আরে উঠবেন না, ইঞ্জেকশনটা আগে দিয়ে নিই, নইলে পরে ব্যথা করবে, জ্বর আসবে। নীরব নাকচ করল। এই বেয়াদব মেয়ে, তুমিও আছো দেখছি। হ্যাঁ, এই ছোট প্যাকেটটা আবার কে? সে যাই হোক, আমি কোনো সই দিব না। আর তোমার কথা কেন শুনবো? তুমি ডক্টর নাকি? হ্যাঁ, যাও। কবিতা হে হে করে হেসে বলল, হবু ডাক্তারনি, 1 বছর পরে পার্মানেন্ট হবে, আপনি নিশ্চয়ই হতে পারেন। শেষের কথাটি মিনমিনে বলল। নীরব অবাক হলো। কিছু বলবে এর আগে মৃদু ব্যথায় আহ করে উঠল। স্বপ্ন ও কথা হাসছে। নীরবের অমনোযোগিতার সূচকে ইনজেক্ট করে দিয়েছে। কথা নীরবের মুখ দেখে বুঝলো হয়তো লোকটা ইনজেকশনে ভয় পায়, তাই এই পন্থা অবলম্বন করেছে। এত বড় দামড়া ছেলে নাকি সামান্য শুয়ে ভয় পায়? নীরব তুলো নিয়ে সুই দেওয়া জায়গায় ঘষতে ঘষতে বলল, এখন আমার বিশ্বাস হয়েছে আপনি ডক্টর নেই, নইলে এমন জল্লাদি কেউ হইবার পারে? সে যাকে, আপনার ভিজিট ক্যান্সেল। ধন্যবাদ তো দেবই না, আপনি আর পিছু পিছু আসবেন না। গুড বাই। বলেই চলে গেল নীরব। তার মাথা ঘুরছে, মনে হয় এখনই চক্কর দেবে। এই ডাক্তারনি ইনজেকশনে বিষ টিষ মেশায়নি তো আবার? ধ্যাৎ, বাড়ি গিয়ে ঘুম দিতে হবে। আবার ভাবলো বোনের বিয়ে, কত কাজ। নীরবের বসা চেয়ারে বসে তার গমন দেখলো। কথা নীরবের বসা চেয়ারে বসে তার গমন দেখলো। ইস, লোকটা রাগ করলো কি? আচ্ছা, লোকটা কেমন বাচ্চা টাইপের, নইলে সুই দেখে ভয় পায়? ভাবতেই হেসে ফেললো। কবিতা স্বপ্নকে অন্য চেয়ারে বসিয়ে কথার সামনে দাঁড়িয়ে জাসুসি নজরে পর্যবেক্ষণ করে বলল, সিস ডাল মে কুছ গাড়বড় হ্যাঁ, নিহি ডালে পুরাই গন্ডগোল। আমি কিন্তু ওই গোন্ডাটাকে দোলাভাই হিসেবে জীবনও মানব না। আর এটা আমার বাচন হ্যাঁ, ও মেয়ের বাচন, হি হি মেয়ের বাচন। আর ওটা আমার বাচন হ্যাঁ, ও মেরে বাচন। কথা চোখ ছোট ছোট করে বলল, এমন কিছু না। তা কেমন কিছু? কথা নীরবের শেষ বিম্ব দেখে বলল, I think something is happening in my side. I don't know what, but it's feeling something I can't say. Sis, you are gone. Totally mad. শতক, সুলতানা ও সফিউর রহমান বসে একটা রুমে। সহস্র শবনম খুশবুর বিয়ের তোড়জোড় করছে। ওরাও যাবে, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ কিছু আলাপ করতে চাই শতক। কাল বলা হয়নি বাবাকে। শতক ইশারায় মাকে বলল কিছু বলতে। সফিউর রহমান মা ছেলের ইশারা বুঝে বলল, যা বলার মুখে বল, ইশারায় কি বলছ? সুলতানা বললেন, বলছি, মাহিদের বিয়ের পরদিন বড় ভাই আর ওরা চলে যাবে। তুমি সেদিন বিকালেই মৈত্রী আর শতকের কথা তুলবে ভাইয়ের কাছে, বুঝেছো? সফিউর রহমান তেরা গলায় বললেন, যা বলার মুখে বলো, ইশারায় কি বলছ? না, বুঝিনি, আর বুঝতেও চাই না। আমি আর এই ছেলের বিয়ে নিয়ে একটা কথাও বলবো না কখনো। কোনো দিন যদি বিয়ে হয় চুপচাপ গিয়ে খেয়ে দিয়ে আসবো, গিফটও দেবো না। ঢের শিক্ষা হয়েছে আমার। ছেলের জন্য বুড়া কালেও ভাইয়ের ঝাড়ি খেতে হচ্ছে। আমি আর ঝাড়ি খেতে চাই না। যে বিয়ে করতে চায় তাকে বলো গিয়ে। শতক অসহায় হয়ে মায়ের দিকে তাকালো। মা মাথা নাড়ল, মানে এই আজব মালকে বোঝানো তার পক্ষে সম্ভব নয়। শতক বলল, দেখো, দোষটা কিন্তু তোমার। তোমার কি উচিত ছিল না আমাকে একটাবার বিষয়টি জানানো? এখন যা হওয়ার হয়েছে। তুমি বড়ব্বার কাছে মৈত্রীর কথাটা বলবে। বড়ব্বা কোনো ঝাড়ি দেবে না, ভয় পেও না, আমি থাকবো। সফিউর রহমান ছেলের দিকে তাকিয়ে বলল, আমি ভয় পাচ্ছি না, আমি শুধু ঝামেলায় যেতে চাচ্ছি না। শতক হেসে বলল, তুমি যে ভয় পাচ্ছ না তা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভয় পাচ্ছি। খুশি? এখন নিজের বিয়ের ঢোল নিজেই বাজাও, যাও। শতক বলল, বা চক্ষু লজ্জার একটা বিষয় আছে না বড়ব্বার সামনে? লজ্জা করলে বিয়ে করতে চাইছো কেন? বিয়ের সাথে লজ্জার কিসের সম্পর্ক? শফিউর রহমান বাঁকা হেসে বলল, গভীর সম্পর্ক। বিয়ে করতে চাইলে লোক লজ্জাকে গঙ্গায় ভাসিয়ে দিতে হয়। এখন বাপ হয়ে কি আমি আরো ভেঙে বলবো?
শতকের চোখ মুখ লাল হয়ে গেল। এভাবে কোনো বাবা বলে নাকি? সে মাকে বলল, মা, তোমার একদম উচিত হয়নি এই বদমাইশ ছেলেকে বিয়ে করা। ইট ডিজার্ভ আ বেটার ফাদার। বলেই চলে গেল। সফিউর আহম্মক হয়ে গেল। সুলতানাকে বলল। কি বলে গেল তোমার ছেলে? সুলতানা খিলখিলিয়ে হেসে উঠল। কাল খুশবুর বিয়ে, বাড়িতে মেহমানদের ভিড়, বাড়ির সকলে ভীষণ ব্যস্ত। খাদিজা বেগমের বাবার বাড়ি থেকেও এসেছে অনেকে। শাহিনুর ও মোহনারাও জামাই ছেলে মেয়ে নিয়ে এসেছে। সচরাচর গ্রামের বিয়েতে গায়ে হলুদ তেমন করা হয় না, যদিও যুগ এখন আধুনিক হয়েছে। মতিউর রহমানের বাড়িতেও গায়ে হলুদের ব্যবস্থা করা হয়নি, তবে বিভিন্ন গ্রামে বিয়ের আগের দিন কিছু নিয়ম পালিত হয়। তার মধ্যে একটি হলো বিয়ের আগের দিন বিকেলে বর বা বউকে ভিন্নভাবে রঙের সজ্জিত কাপড় কাঁচা নতুন পিঁড়িতে কোলে করে এনে বসিয়ে দেয়। একটা রঙিন কুলোয় কাঁচা হলুদ বাটা, সরিষা বাটা, দুবলা ঘাস, বিভিন্ন ফুল আরও বিভিন্ন জিনিস রেখে দেয়। হলুদ বাটা, সরিষা বাটা মুখ হাত পায়ে মেখে দেওয়া হয়। এরপর রঙে সজ্জিত পানি ভর্তি কলসে আমের পাতা দিয়ে বানানো ফুল টাইপ কিছু দেওয়া হয়। 7 জন 7টা হাত বর বা বউয়ের মাথায় রেখে তার ওপরে সরিষার তেল ঢেলে কলিশার পুরো পানি ঢেলে দেয়। বরের দোলাভাই আর বউ হলে ভাবি তাকে গোসল করিয়ে দেয়, সাথে মুড়ি ও গজা বিতরণ করে। এরপর সবাই একে অপরকে ভিজিয়ে দিয়ে আনন্দ মজা করে। গোসল করানোর পর কোলে করে নিয়ে পার্টিতে বসায়। বউ বিয়ে হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পার্টিতেই অবস্থান করে, এমনকি সেখানেই ঘুমায়। শুধু দরকারি কাজে পার্টি থেকে ওঠে। আর একটা নীতি, গোসলের পরে আর বউকে ঝাল খেতে দেওয়া হয় না, শুধু দুধ ভাত খাওয়ায়। বরের ক্ষেত্রে এখানে কিছুটা ভিন্ন। বর পার্টিতে সারাক্ষণ থাকে না, আর না দুধ ভাত খায়। মৈত্রী দাদির ঘরে তাকে খাওয়াচ্ছে। মৈত্রীর দাদি অসুস্থ আগে থেকে, বিছানায় পড়েনি, তবে হাঁটতে কষ্ট হয়, মানুষ চিনতে পারে না। চেনার মধ্যে মৈত্রী মতিউর রহমান ও আয়েশাকে চেনেন, বাকি সবাইকেও চেনে, তবে মাঝে মধ্যে ভুলে যায়। বয়সটাও বেড়ে গেছে, সাথে অসুখের লেভেল। মৈত্রীর দাদি আতশোয়া হয়ে আছে। মৈত্রী ভাতের লোকমা করে করে দাদির মুখে পড়ছে। দাদি বলল, মিঠু, আজ কি তোর বিয়া? মৈত্রী হেসে বলল, না বুবু, তোমার নাতি খুশবুর বিয়া। খুশবু কেডা? আবার ভুলে গেছে। মৈত্রী হাসলো। মৈত্রী জোর করলো না, ভাত খেয়েছে কয়েকটা, একটু পরে দেবে। মৈত্রী আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখলো শতক দাঁড়িয়ে হাসি মুখে। কাল বাবার কাছে শুনেছে ঘটনা। কথা আপুর সাথে বিয়েতে মাস্টার মশাইয়ের মত ছিল না, উপোস বেচারা জানতো না অবধি। ভালো, এতে তার কি? সত্যিই কি তার কিছুই না? ওই শতক ভাইয়ের বিয়ের কথা শুনে তার কেন মন কেমন করছিল? না, তার মন কেমন করছিল এই কথা শুনে যে শতকের সে যোগ্য নয়। আচ্ছা, ব্যাপারটা ঘুরে পিছে একই রকম শোনা যাচ্ছে। ধ্যাত, সে কি পিছলে পড়লো নাকি শতকের ভালোবাসা নামক ফাঁদে? দাদির কণ্ঠস্বর তার ধ্যান ভাঙল। কেডা কথা কইল বই? মৈত্রী হেসে বলল, তোমার আর একটা স্বামী। দাদির কপালে ভাঁজ পড়ল। সে শতককে এক নজর দেখে বলল, আমার নাকি তোর জামাই? আমার দ্বারে তো আমি চিনি, আমারে একলা থুইয়া পগার পার হইছে। মৈত্রীর মুখটা দেখার মতো হয়েছে। শতক হেসে উঠল জোরে। মৈত্রী এক পলক তাকালো। হার্টবিট মিস হলো কি? টুল টেনে মৈত্রীর পাশে বসে তার কাঁধে হালকা ধাক্কা দিয়ে চোখ টিপ দিল শতক। দাদির গাল টিপে বলল, ও একদম সত্যি কথা বলেছে, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। দাদি হেসে বলল, তুমি সত্যি মিঠুর জামাই লাগো? হ্যাঁ বাবু, তুমি ঠিক চিনেছ। বলেই মিষ্টি হাসলো। দাদি মিঠুকে বলল, মিঠু বিয়া করলি আর আমারে জানাইলি না? আমি কি তোর জামাই লইয়া ভাগ্যা যাইতাম নি? মৈত্রী শতককে চোখ রাঙানি দিল। শতক বুকে হাত রেখে হেসে গুনগুনিয়ে গাইল, তোর ওই মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তো আঁচল হয়ে যাব, আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব।
বলেই হালকা ওষ্ঠদয় ফুলিয়ে চুমুর ভঙ্গিমা করল। শতকের গানের গলা মাশাল্লাহ, গম্ভীর কণ্ঠে গান অসাধারণ শোনা যায়। মৈত্রীর চোখ বড় বড় হয়ে গেল। বুঝলে বুবু, তোমার নাতনির হিংসে হয় তার জামাইয়ের দিকে কেউ নজর দিলে। দাদি হেসে উঠল। মৈত্রী এঁটো প্লেটটা নিয়ে শতকের হাতে বাড়ি দিল। দেখলে তোমার জল্লাদ নাতনির কারবার? কই জামাইকে আদর করে চুমুটুমু খাবে তা না, জামাইকে প্লেট দ্বারা আহত করছে। মৈত্রী লজ্জা পেল খানিকটা। সে বলল, তুমি একটা জাতা। বলেই উঠে চলে গেল। শতক তার গমন পথে তাকিয়ে দেখল মৈত্রীর হেলে দুলে যাওয়া। ইস, এভাবে কেউ হাঁটে? মনে হচ্ছে তার ভিতরে জ্বলছে কিছু। হঠাৎ মৈত্রী থেমে গেল। কি মনে করে দরজায় হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, মাস্টার মশাই, আজ পহেলা বৈশাখ, জানেন তো নাকি? তারপর মৈত্রী গুনগুন করে হালকা বেসুরে গলায় বলল, হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরিয়া চলে। মন কেন আজ মেলেছে ডানা, পড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। বলেই খিলখিলিয়ে হেসে দৌড়ে চলে গেল মৈত্রী। শতক তার বেসুরে গলায় গান শুনে মুখ কুঁচকে ফেলল। তারপর হঠাৎ গানের লিরিক্সটা আপন মনে বিড়বিড় করতে লাগলো। আচ্ছা, হঠাৎ এই গানের মিনিংটা কি দাঁড়ালো? কিছু বুঝতে পেরেই সে বুবুকে আসছি বলে মিঠুকে ডাকতে লাগলো। মিঠু, শুনে যা। এই মিঠু। ঘর থেকে বেরিয়ে এসেও পেল না। উঠোনেও গিয়ে দেখলো নেই। আকিব শতককে দেখে বলল, শালাবাবু, কই উড়ে বেড়াও? তাড়াতাড়ি মাহিতকে কোলে নিয়ে পিড়িতে দাঁড় করিয়ে দাও, জলদি। শতক হেসে বলল, দুলা ভাই, ও কোনো 4-5 বছরের বাচ্চা না যে বললেন আর কোলে নেব। এই বুইরা সারকে কোলে নিতে পারবো না, আপনি নিন। আর আপনার তো পাঠার লাহান শরীর, আমি কোথায় জন্য বুটি। খুশবু বলল, আমি কারো কোলে ওঠার জন্য লাফাইতেছি না, আমি হেঁটেই যেতে পারি। আল্লাহ পাক 2টা পায়ে দিছে কিসের জন্য? সহস্র বলল, না ভাই, রীতি ইজ এ রীতি, তোমরা ভাঙন করতে পারবা না, বুঝছো? এতে পাপ হবে, পাপ। বলেই আড়াআড়ি ভাবে তওবা করল। আকিব হেসে বলল, ছোট শালাবাবু ঠিক কথা বলছে। শতক, নাও না কোলে, আমি অনেক ক্লান্ত। শবনম বলল, শতক তুই নে না, তোর দুলা ভাই এমনিতেই দুর্বল, কখন পড়ে যাবে ঠিক নেই। সহস্র দুলা ভাইয়ের কানে কানে বলল, দুলা ভাই, আপনি কি দুর্বল? চিন্তা করবেন না ভাই, আর নয় হতাশা, আর নয় দুরাশা, নুরানি ইউনানি চিকিৎসা। সহস্র আর বলতে পারল না। আকিব তার মুখ বন্ধ করে দিয়েছে। শালা বউ মিলে তার মান ইজ্জত শেষ করে দেবে। শতক লুঙ্গির গিটটা শক্ত করে বেঁধে খুশবুকে কোলে নিয়ে বলল, কপাল আমার, বউ কোলে নেওয়ার বয়সে শালারে কোলে নিতে হচ্ছে। খুশবু বলল, বিয়ে ভেঙেছে বলে দুঃখ পাচ্ছিস? থাক, কাঁদিস না। বলেই হেসে উঠল, সাথে যোগ দিল সবাই। তখনই মৈত্রীর আগমন ঘটল। শতক মৈত্রীর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে জোরে গেয়ে উঠল, না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুঝে একজনের হৃদয়, না রে না, কারো ধার ধার না, দিন আমার যাচ্ছে কেটে মিষ্টি যন্ত্রণায়। বলতে বলতেই থেমে গেল। মা, চাচি, আত্মীয় স্বজনের চক্ষু জোড়া তার দিকে তাকিয়ে। সে লজ্জা লুকোতে তাড়াতাড়ি পা চালালো। সকলে হেসে উঠল উচ্চস্বরে। সন্ধ্যাবেলা সবাই ব্যস্ত। কেউ কেউ টুকটাক কাজ করছে, আবার কেউ কেউ আড্ডা দিচ্ছে। আড্ডা বলতে সংসারের আলাপ, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা, ছেলের বউ, মেয়ে, জামাই ইত্যাদি। ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে সব ভাই বোন। খুশবুর গোসলের পরে অনেক মজা হয়েছে। মতিউর রহমান একটা লাগেজ এনে বলল, এই লাগেজটা মেম্বার আমি পাঠাইতে হবো, আপনাদের মধ্যে কেউ চাইবেন? সহস্র এসব ব্যাপারে আগে। বরব্বা, তুমি চিন্তা করো না, মে হুঁ না, সব সহি সালামত পাঠিয়ে দেব, ওকে? মতিউর রহমান হেসে চলে গেল নিজের রুমে। সহস্র বলল, আমার সাথে কে কে যাবে? এই মিঠু, চল বিআই সাহেবের পকেট খালি করে আসি।
মিঠু হেসে বলল, তাহলে রেডি হয়ে আসি। শতকের চোয়াল শক্ত হয়ে এলো। সে বলল, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো। পা ঠিক হয়নি ভালোভাবে, আর উনি ঢ্যাং ঢ্যাং করে এর পকেট খালি করবে। হাজার ও যাবে। মৈত্রীর মুখে অমাবস্যা নামলো। তার পা ঠিক আছে, হাঁটতে পারে, দৌড়াতেও অসুবিধে হয় না। কবিতা বলল, ওই 1000 যার পকেট খালি করবি সেও চিটপটাং। খুশবু বলল, মানে কবিতা হাসি মুখে ধীরে ধীরে বলল, যেন বড়রা না শুনতে পায়। সকালে গুন্ডাটা বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, কিছুটা ইনজুরিও হয়েছে। আমিও সিস উপস্থিত ছিলাম। সিস নিজে তার চিকিৎসা করেছে। কথা জড়সড় হয়ে গেল। এই কবিতার মুখে কিছু আটকায় না। সবাই কি ভাববে? কেউ কিছু ভাবলো না, নর্মালি নিল। জিজ্ঞেস করলো কিভাবে হয়েছে। কবিতা বলল, ও তো শুধু জানে না। সহস্র বলল, এখন দেখি আমরাই লস রোগী দেখতে তো খালি হাতে যেতে পারি না। 1 সেকেন্ড ওরা জানেই না যে আমি জানি। কিছু নেব না। আর কেউ যাবে আমার সাথে? কথা চট করে বলল, আমি যাই। বলেই কেমন যেন মনে হলো সবাই কি ভাববে। তার যেতে ইচ্ছে করছে। সারা দিনের হইচই লোকটির কথা ভুলেই বসেছিল। এখন কথা ওঠায় মন কেমন করলো। লোকটা কেমন আছে? সহস্র বলল, কথাপু, ইউ আর দ্য বেস্ট কোম্পানি এভার। শতক বলল, ভাই পাম কম মার। হবু ডাক্তার মানুষ ফেটে যায় না। দেশের খনি এরা। কথা হাসলো। কবিতা বোনের দিকে সরু নজরে তাকিয়ে কথাটাকে পাত্তা দিল না। যাক বাবা, লোকটাকে একটু দেখা যাবে। তালুকদার বাড়িতে তেমন একটা হইচই নেই, হবেই বা কি করে। কাল মেয়ের বিয়ে, অথচ আজ ছেলেটা অ্যাক্সিডেন্ট করে বিছানায়। নীরা ছেলের কাছে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বকছে কেন দেখে শুনে গাড়ি চালায়নি। নীরব কিছু বলল না। মায়ের বকুনি ভালো লাগছে। একটু আগে বোন এসে এক দফা কেঁদে ভাসিয়ে গেল, সেটাও ভালো লেগেছে। কেন জানে না। কালকেই আদরের বোনটা শ্বশুর বাড়ি চলে যাবে। ভাই বলে কে শাসন করবে? ছোটর নামে নালিশ কে নিয়ে আসবে? কলেজে ছেড়ে আসতে বায়না কে করবে? বোনকে সে খুব মিস করবে। তবে সে খুবই খুশি বোনটা ভালো জীবন সঙ্গী পাচ্ছে, সাথে ভালো পরিবারও। এরই মধ্যে দরজায় কেউ কড়া নাড়ছে। নীরা বলল, কে? মা, আমি শান্ত। আবুর দেবর আর ননদ এসেছে, ভাইয়াকে দেখতে চায়। নীরব ভাবলো মৈত্রী এসেছে হয়তো। সে মাকে ইশারায় বলল আসতে দিতে। নীরা আসতে বললে সহস্র কথা ভিতরে ঢুকলো। সহস্র হেসে বলল, ভালো আছেন আপনারা? আসলে আমরা লাগেজ দিতে এসেছিলাম। শুনলাম নীরব ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তাই দেখতে এলাম আর কি। আগে জানলে ফল টল কিছুই অবশ্য আনতাম। এমন খালি হাতে কেমন কেমন যেন লাগতেছে। বলেই মনে মনে তওবা কাটলো। নীরা খুশি হলো। নীরব বলল, মিথ্যা ভালোই বলতে পারো। সহস্রের চোখ বড় বড় হয়ে গেল। ধরে ফেললো নাকি? সে আমতা আমতা করে বলল, মিথ্যা বললাম কিভাবে? নীরব আত শোয়া হয়ে বলল, ওই ডাক্তারনি ম্যাডাম জানে তো, বলে নাই তোমারে? ওই তো চিকিৎসা করছে। সহস্র মাথা নাড়লো, মানে জানে না। কথা হাসলো ফান্দে পড়িয়া। সহস্র কান্দে রে। নীরা বলল, তুমি ওরে চিকিৎসা দিচ্ছ? কথা মাথা নেড়ে বলল, জি আন্টি, আমি করেছি। আপনার ছেলে তো আহত হয়ে অটোওয়ালার সাথে মারামারিতে ব্যস্ত। শরীরে জখম, কপাল কেটে রক্ত পড়ছে, তার খেয়ালই নেই। আমি কতবার ডাকলাম, এলোই না। শেষমেশ টেনে অনুরোধ করে এনেছি। ব্যান্ডেজ করার পর ইঞ্জেকশনও দিতে চাইছিল না, আমি কৌশলেই দিয়েছি। নীরা পুনরায় ছেলেকে বকতে লাগলো। নীরব আর নীরব না থেকে কথাকে ধমক দিল। আপনাকে এখন এসব বলতে হলো? মুখটা বন্ধ রাখা যেত না? নীরা বলল, তুই ওকে বকছিস কেন? আসুক তোর আবার সব বলে দিব। আর তোমাকে কি বলেছে ধন্যবাদ দিব? আরে হতচ্ছাড়াটা মানুষ হলো না, একে নিয়ে আমি কি যে করি। আন্টি বিয়ে দিয়ে দিন, বউ আসলে তার ঝাড়ি খেয়ে একদম সোজা হয়ে যাবে। বড় আব্বা বলে আমার আব্বাও একটু একটু দুষ্টামি করতো, তারপর বিয়ে দিয়ে দিল, এখন শুধরে গেছে। কথা সহস্রের হাতে খোঁচা দিল। এই পাগল ছেলে কখন কি বলে। নীরব বলল, তাহলে তুমি কেন করছো না বিয়ে? আমি তো চাই, কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না।
আফসোস করে বলল, কথা আর কথা বাড়াতে দিল না। রাতের বাহানা দিয়ে চলে গেল। যাওয়ার আগে এক পলক নীরবের দিকে তাকিয়ে দেখল গভীরভাবে। গরমের রাত, তার উপর বিদ্যুৎ নেই, পরিবেশটা শুনশান। খানিকটা বেলুনাকার চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে মোহময়। মেঘমল্লার অনুপস্থিতিতে তারকারাজি সমস্ত আকাশের তনু ছুঁড়ে মিটমিট করে আলো ছড়াচ্ছে। ধরণীয় থেমে নেই, প্রকৃতির এক অনন্য রূপ দেখিয়ে নিজেও চলছে। আশেপাশের অন্ধকারে ধানের ক্ষেতে ঝোপঝাড়ে জোনাকের ঝাঁক, সেই অনন্য ঝলকানের স্বরূপ। রাতের পোকার ডাক শোনা যাচ্ছে, সাথে দূর থেকে মৃদু আওয়াজে ভেসে আসছে কুকুরের ডাকের ধ্বনি। সব মিলিয়ে পরিবেশটা মনোমুগ্ধকর। বিয়ে বাড়িতে সবাই কাজ সেরে দেরিতে ঘুমানোর ফলে গভীর নিদ্রায় আচ্ছন্ন। ভ্যাপসা গরমে বিদ্যুতের বিভ্রান্তির ঘটনায়ও তাদের নিদ্রায় বিঘ্ন ঘটাতে অক্ষম। শতক বারান্দায় বসে রাতে খুশবু সহস্র, আর সে ঘুমিয়েছিল একই খাটে চিপা চিপে। এত গরমে তার ঘুম ভেঙে গেছে। গরম সহ্য করার অভ্যেস নেই তেমন। বাড়িতে আইপিএস থাকায় সমস্যা হয় না।